আজকের গল্পটা এক রহস্যময়ী বাড়ি আর তার ভিতরে লুকিয়ে থাকা ভয় নিয়ে। মায়ের মৃত্যুর পর মেয়ে ফিরে এসেছে শৈশবের সেই বাড়িতে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এক অন্ধকার উপস্থিতি আর এক ভয়াবহ সত্য। তাহলে চলুন আর স্কিপ না করে এই শ্বাসরুদ্ধকর সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা রিক্যাপ করা যাক। গল্পটা শুরু হয় এক গভীর রাতে। জঙ্গলের মধ্যে একজন ইউটিউবার ভ্লগ করছে। সে তার ভ্লগে বলছে যে 4 বছর আগে এই জঙ্গলের একটি পুকুরে টয় নামের এক 16 বছরের ছেলের লাশ পাওয়া যায়। ছেলেটাকে রহস্যজনকভাবে খুন করা হয়েছিল। এছাড়াও ছেলেটার লাশে কোনো মুখমণ্ডল ছিল না, যেন কেউ ছেলেটার মুখের চামড়া মাংস উপড়ে ফেলেছে। বেশ কয়েক মাস নিখোঁজ থাকার পর পুলিশ এই জঙ্গলে ছেলেটার ক্ষত বিক্ষত লাশটা খুঁজে পায়। যখন পুলিশ এই লাশটা পায়, তখন তার লাশটা জঙ্গলের পাখিরা খুবড়ে খুবড়ে খাচ্ছিল। লাশটার তদন্ত শেষে পুলিশ জানায় এটা কোনো বন্য প্রাণীর কাজ, কিন্তু ইউটিউবার ছেলেটি তা বিশ্বাস করে না। তাই সে নিজেই এই রহস্যের কিনারা করতে এই জঙ্গলে চলে আসে। ইউটিউবার ছেলেটা জঙ্গলের সব জায়গায় ক্যামেরা সেট করে রাখে। সে বলে, আমি নিজেই সত্য খুঁজে বের করতে এসেছি, এবং যদি আপনিও সত্য জানতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই ইউটিউবার তার মুখে এক আজব মাস্ক পরে আছে, যেই মাস্কের কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। এদিকেই একই জঙ্গলে এক অত্যাধুনিক বাড়ি দেখা যায়। বাড়িটার সিকিউরিটি সিস্টেম অনেক বেশি আধুনিক। এই জঙ্গলের মধ্যে এত বড় বাড়িতে এলেনা নামের এক মহিলা থাকে। ঘড়িতে ভোর 5টা বাজে। হঠাৎ সিকিউরিটি অ্যালার্মের শব্দে এলেনার ঘুম ভেঙে যায়। খাট থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে তিনিও মুখে একটি মাস্ক পরে নেন। এরপর এলেনা বাড়ির সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করতে স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ান। বাড়ির সিকিউরিটি ক্যামেরা চেক করে তিনি দেখতে পান তার পোষা কুকুরটা বাড়ির থেকে বেরিয়ে গেছে। তাই এলেনা বাড়ির বাইরে যান। তিনি বাইরে গিয়ে শীষ দিয়ে কুকুরটাকে ডাকতে থাকেন। এরপর তিনি জঙ্গলের দিকে চলে যান। সেখানে গিয়ে তিনি জঙ্গলের ভেতরে তার কুকুরটাকে খুঁজতে থাকেন। কিছু দূর যেতেই একটা জায়গায় তিনি তার কুকুরের কলার বেল্টটা খুঁজে পান, কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এক হিংস্র জন্তু তার উপর অ্যাট্যাক করে বসে। পরদিন সকালে দেখা যায় এলেনার মৃতদেহ জঙ্গলে পড়ে আছে। তার মুখটা ক্ষত বিক্ষত হয়ে আছে, যেন কেউ তার মুখের চামড়া মাংস খাবলে তুলে নিয়েছে। একটা কাক এলেনার মুখের উপর বসে তার মুখের বাকি অংশের চামড়া মাংস খাচ্ছে। এবার সিন শিফট হয়। এই মেয়েটা এলেনার মেয়ে এলিস। এলিস তার বয়ফ্রেন্ড চার্লির সাথে ওয়াশিংটনে লিভ টুগেদারে থাকে। দুজনেই তাদের জীবন নিয়ে অনেক সুখী। চার্লি তার প্রিয়তমার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে গোসল করতে যায়। সে ওয়াশরুমের মধ্যে যে মজার মজার কাণ্ড করে এলিসকে হাসানোর চেষ্টা করে। এলিস হচ্ছে একজন ভেট, পশু পাখির চিকিৎসা করাই তার কাজ। কাজের সুবাদেই পরের দিন একটা ফার্মের মালিক এলিসকে ফোন করে, কারণ তার কুকুরটা খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে। তাই এলিস সেখানে পৌঁছে কুকুরটাকে অজ্ঞান করার ইনজেকশন দিতে চায়। কিন্তু কুকুরটা হঠাৎ করেই এলিসের উপর ঝাঁপিয়ে পড়লে সঠিক সময়ে ফার্মের মালিক তার কুকুরকে গুলি করে মেরে ফেলে, আর এলিস বেঁচে যায়। ফার্ম থেকে বের হয়ে এলিস তার নিজের গাড়িতে গিয়ে বসে। সে তার মুখ থেকে কুকুরের রক্তগুলো মুছে গাড়িটা স্টার্ট দিতেই যাবে, এমন সময় এলিসের ফোনে একটা কল আসে। একজন পুলিশ অফিসার তাকে জানায় যে তার মায়ের লাশটা জঙ্গলে পাওয়া গেছে। লাশের বিবরণ শুনে এলিসের এতটা খারাপ লাগে যে সে সেখানেই বমি করে দেয়। সব শুনে এলিস অনেক বছর পর এমার্জেন্সি ফ্লাইটে নিজের বাড়িতে ফিরে আসে। এখানে এসে প্রথমেই সে পুলিশ স্টেশনে গেলে জানতে পারে স্থানীয় কিছু ছেলে এলিসের মায়ের মৃতদেহ জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে তার মায়ের হৃদরোগ ছিল। এলিস তার মায়ের লাশটা দেখতে চাইলে অফিসার তাকে বলেন ময়নাতদন্তের পরেই তারা তার মায়ের লাশটা হস্তান্তর করতে পারবেন। এ কারণে দেহ না পাওয়া পর্যন্ত এলিসকে এখন এখানেই থাকতে হবে। তাই এলিস সিদ্ধান্ত নেয় সে এই কয়দিন তার মায়ের বাড়িতেই থাকবে। সে গাড়ি ড্রাইভ করে জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় বিভিন্ন জায়গায় ক্যামেরা দেখতে পায়। হঠাৎ করেই তার গাড়ির সামনে একটা ড্রোন এসে পড়ে
আর একটু হলেই এলিস জঙ্গলে অ্যাক্সিডেন্ট করে ফেলছিল। সে গাড়ির থেকে নেমে ড্রোনটাকে ভালো মতো দেখে। তখন ড্রোনটা আবারও উঠতে শুরু করে। এমন সময় দেখা যায় পিছনের একটা ক্যামেরা দিয়ে কেউ এলিসের উপর নজর রাখছে। এরপর বাকিটা পথ আর কোনো সমস্যা হয় না, কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে অনেক জোরে জোরে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। এলিস কোনোভাবেই সিকিউরিটি অ্যালার্মটা বন্ধ করতে পারছে না। শব্দটা এত বিরক্তিকর শোনায় যে এলিস রাগের মাথায় সিকিউরিটি সিস্টেমের স্ক্রিনটা ভেঙে ফেলে। বাড়িটা যেহেতু জঙ্গলের মধ্যে, তাই সিকিউরিটি সিস্টেম ছাড়া এই বাড়িতে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। এজন্যই এলিস এগুলো ঠিক করতে একজন সার্ভিসম্যানকে ডাকে। সার্ভিসম্যান চলে গেলে এলিস তার বয়ফ্রেন্ড চার্লিকে ফোন করে আর তাকে জানায় যে এলিসের মা মারা গেছেন। এলিস চার্লিকে খবরটা না জানিয়ে চলে এসেছে। এমন সময় বাড়ির উপর তলায় অদ্ভুত এক হিংস্র জানোয়ারকে দেখা যায়। জন্তুটা এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। সে ওপরতলার জানালা থেকে উঠানে বসে থাকা এলিসের উপর নজর রাখছে, কিন্তু এলিস চার্লির সাথে কথা বলায় ব্যস্ত থাকায় উপরের জানালায় খেয়াল করে না। চার্লির সাথে কথা বলা শেষে এলিস তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করতে তার গাড়ির কাছে যায়, কিন্তু সে দেখে যে তার গাড়িটা অটো লক হয়ে গেছে। এলিস কি করবে ভেবে উঠতে পারে না। সে অসহায় হয়ে চাবি খুঁজতে বাড়ির ভিতরে যায়, কিন্তু সে চাবিটাও কোথাও যেন হারিয়ে ফেলেছে। শেষমেশ এলিস একটা কার রেন্টাল কোম্পানির কাছে কল করে। সাধারণত এসব কোম্পানি গাড়ি বিষয়ক সকল সমস্যার সমাধান করে। এলিস তাদেরকে একটা ডুপ্লিকেট চাবি পাঠানোর জন্য অনুরোধ করে, কিন্তু রেন্টাল কোম্পানি এলিসকে জানায় যে তারা আজই এখানে আসতে পারবে না। এজন্য এলিস একটা ছুরির সাহায্যে নিজেই গাড়িটা খোলার চেষ্টা করে, কিন্তু অসাবধানতায় সে কাদার মধ্যে পড়ে যায়। তখনই সে তার পাশে একটা শিয়ালের মৃতদেহ দেখতে পায়, আর এই শিয়ালের মুখটাও ক্ষতবিক্ষত করা, যেন কেউ শিয়ালটার মুখটা খুগলে নিয়েছে। রাতে এলিস টিভি দেখতে দেখতে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই এলিস শুনতে পায় তার কানে কে যেন ফিসফিস করছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘড়িতে কাটায় কাটায় 5টা বাজে। উপরের তলা থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে উপরে কেউ ছুটোছুটি করছে, কিন্তু এলিস ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। তাই সে ভীষণ ভয়ে ভয়ে উপরে যায়। এলিস উপরের তলার লন্ড্রি রুমে এসে দেখে ওয়াশিং মেশিনের ভেতরে রাখা সব জামাকাপড়গুলো বাজেভাবে ছিঁড়ে গেছে। ঠিক এমন সময় আবারও সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। এলিস তৎক্ষণাৎ বাড়ির মেইন দরজা দিয়ে বাইরেটা দেখে, কিন্তু বাইরে কাউকে দেখা যাচ্ছে না। তবে ভাঙা কন্ট্রোল স্ক্রিনে একটা অদ্ভুত আকৃতির জন্তু ছুটে চলেছে বলে মনে হচ্ছে। পরদিন সকালেই এলিস স্থানীয় পুলিশ স্টেশনে কল করে, কিন্তু থানার সব অফিসার ব্যস্ত থাকায় কলটা সরাসরি ভয়েস মেলে চলে যায়। রাগের মাথায় এলিস কোনো ভয়েস মেসেজ না দিয়েই কলটা কেটে দেয়। এরপর এলিস টাইম পাসের জন্য গান শুনতে থাকে। এছাড়াও সে তার কিছু পুরনো ড্রেস খুঁজে পেয়ে সেগুলো পরার চেষ্টা করে। হঠাৎ করেই এলিসের যেন তার অতীতের কথা মনে পড়ে যায়। সে তার পুরনো জিনিসপত্র খুঁজতে শুরু করে। এসব পুরনো জিনিসপত্রের মধ্যে এলিস তার হাই স্কুলে থাকা বয়ফ্রেন্ডের জ্যাকেটটা খুঁজে পায়। জ্যাকেটটা এতদিন পর হাতে পেয়ে সে এই জ্যাকেটটাতে তার এক্স বয়ফ্রেন্ডের গায়ের গন্ধ শুঁকতে শুরু করে। ভালোবাসার মানুষের গায়ের গন্ধের প্রতি এক আলাদা রকমেরই মায়া কাজ করে, তাই না? এছাড়া এখানে এলিসের পুরনো ইলেকট্রনিক ডায়েরিও আছে। এই ডায়েরির মধ্যে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্কের প্রতিটা মুহূর্ত রেকর্ডিং করা আছে। এলিস তার বয়ফ্রেন্ডের সাথে প্রতিদিন কেমন কাটাতো, তার বয়ফ্রেন্ডের প্রতি ভালোবাসা, তাদের প্রথম ঘনিষ্ঠ মুহূর্ত, এই সব কিছুই এলিস তার এই ডায়েরিতে ভয়েস রেকর্ডিং করে রাখত। কিন্তু এই রেকর্ডিং এর মাঝে এটিও রয়েছে যে এলিসের মা ছিলেন খুবই কঠোর, রাগী এবং জেদি। মায়ের সাথে এসব বাজে মুহূর্তের কথা মনে করে এলিস ইলেকট্রিক ডায়েরিটা অফ করে ঘুমিয়ে পড়ে। বাইরে ছিপ ছিপ করে বৃষ্টি হচ্ছে। সেই সময় ফোনের শব্দে এলিসের ঘুম ভাঙে। চার্লি তাকে একটা ভিডিও সেন্ড করেছে। এটা দেখে এলিসের মন একটু ভালো হয়ে যায়। হঠাৎ করে উপরের তলা থেকে আবারও একই রকম ছোটাছুটির শব্দ শুরু হয়। এলিস অনেক সাহস করে উপরে গিয়ে দেখে এটা কেবল একটা ইঁদুর, কিন্তু সে লক্ষ্য করে না যে একটা প্রাণীর মতো দেখতে ভয়াবহ কিছু তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই পুলিশ এলিসকে কল করে আর তাকে বলে যে তার মায়ের লাশের আরও কিছু টেস্ট করা দরকার, তাই তাকে আরও বেশ কয়েকদিন এখানেই থাকতে হবে। এবার সময় কাটাতে এলিস পুরনো রেকর্ড করা ভিডিও ক্যাসেটগুলো দেখতে শুরু করে, যেখানে দেখা যায় যে এলিসের মা তাকে সৌন্দর্যের পুতুলের মতো পাতলা এবং নিখুঁত হতে কড়া ডায়েট করতে বাধ্য করতেন।
চিৎকার চেঁচামেচি করতেন এবং সব সময় এলিসকে মানসিক চাপে রাখতেন। মূলত তিনি ছিলেন এক বদমেজাজি এবং স্ট্রিক্ট মা, যার কাছে মেয়ের সৌন্দর্যই ছিল সবকিছু। তিনি চাইতেন এলিস একজন ফ্যাশন মডেল হোক। ভিডিও দেখার সময় দরজায় বেলের শব্দ শুনে এলিস ক্যামেরা চেক করে দেখে একজন বৃদ্ধ মহিলা এসেছেন। তিনি এসে ক্যামেরার সামনে তার মায়ের জন্য সমবেদনা জানায়। এই বৃদ্ধ মহিলা এলিসের মায়ের বাড়ির উঠান পরিষ্কার করতেন। এলিস তাকে ভিতরে ডাকে, কিন্তু মহিলা কিছুতেই ভিতরে ঢুকে না। উল্টে তিনি এলিসকে বলেন, এই বাড়িতে বেশিক্ষণ থেকো না। এলিস বুঝতে পারে না বৃদ্ধা কেন এই বাড়িতে থাকতে নিষেধ করছে। সে দরজা খুলে দৌড়ে মহিলাকে ডাকতে চায়, কিন্তু তার আগেই মহিলাটি গাড়ি নিয়ে চলে যায়। উপায় না পেয়ে এলিস বাড়িতে ফিরে আসতে চায়। ঠিক এমন সময় বাড়ির মেইন দরজা একা একাই বন্ধ হয়ে যায়। মনে হয় যেন ভিতর থেকে কেউ সিকিউরিটি সিস্টেম অন করে দিয়েছে, যার ফলে বাড়ির প্রতিটা জানালা দরজা বাড়ির ভেতর থেকে লক হয়ে গেছে। এলিস বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকে। সে ভিতরে ঢোকার অনেক চেষ্টা করে, কিন্তু সব পথ বন্ধ। বৃষ্টি থেকে বাঁচতে এলিস একটি শেডের নিচে আশ্রয় নেয়, কিন্তু বৃষ্টি থামার সাথে সাথেই সে একটা বিপ বিপ শব্দ শুনতে পায়। শব্দের পিছু নিলেই সে তার বাড়ির কাছে তার মা এলেনার কুকুরের কলার বেল্টটা দেখতে পায়। এই কলার বেল্টটাই সেই রাতে এলেনা মানে এলিসের মা খুঁজে পেয়েছিল। এলিস কলারটার চারপাশের ভেজা মাটিতে কিছু অদ্ভুত জন্তুর পায়ের দাগ দেখতে পায়। সে প্রথমে চমকে যায়, পরক্ষণেই সে ছবিটা তুলে তার বায়োলজিস্ট ফ্রেন্ডকে পাঠায়। এরপর একটা সাউন্ড শুনে উপরে তাকিয়ে এলিস আবারও একটা ড্রোন উঠতে দেখে। এটা মুভির শুরুতে দেখা সেই ইউটিউবারের ড্রোন। ইউটিউবার মুখে এখনো সেই আজব মাস্ক পরে আছে। সে এলিসের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তোমার চেহারা দেখিও না, চেহারা দেখিও না, চেহারা ঢেকে দাও। এই কথা বলে ইউটিউবার এখান থেকে পালাতে থাকে, কিন্তু এলিস তাকে ধরতে যেও ধরতে পারে না। ছেলেটা সাইকেল চালিয়ে চলে যায় অনেক দূর। ছেলেটা যখন পালিয়ে যায়, এলিস লক্ষ্য করে যে বাড়ির সীমানা অতিক্রম করার সাথে সাথেই এলিসের হাতের কুকুরের বেল্টটা এলিসকে কারেন্ট শক দেয়। এলিসের মনে পড়ে তার মা তার পোষা কুকুরটাকে ঘরের বাইরে বের হতে বাধা দেওয়ার জন্য এই সিস্টেমটা বাড়ির সীমানায় ইনস্টল করেছিলেন। এলিস কলারটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। কুকুরের কলারটা স্ক্যান করে এর সাহায্যে এলিস বাড়ির একটা দরজা খুলে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে এলিসের মুখ ভর্তি বমি চলে আসে। সে রান্নাঘরের সিঙ্কের কাছে যেয়ে বমি করে। এলিসের সন্দেহ হয় যে সে হয়তো প্রেগনেন্ট, তাই সে তার হাতের ফোনটা নিয়ে এআইকে জিজ্ঞাসা করে যে কোনো হোম রেমেডির সাহায্যে বাড়িতে বসে প্রেগনেন্সি টেস্ট করা সম্ভব কিনা। তখন এআই তাকে একটা হোম রেমেডির পদ্ধতি বলে, কিন্তু এর ফলাফল পেতে আধ ঘন্টা সময় লাগবে। টেস্ট করে এলিস সোফায় লম্বা হয়ে শুয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যেই সে তার বায়োলজিস্ট বন্ধুকে বাইরের কাদার ভেতরে অদ্ভুত প্রাণীর পায়ের থাবার ছবিটা পাঠায় আর প্রাণীটা সম্পর্কে জানতে চায়। কিছুক্ষণ পর এলিস তার প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট পায়। সে বুঝতে পারে যে তার সন্দেহই ঠিক, সে আসলেই প্রেগনেন্ট। কিন্তু এলিস এটা মানতে চায় না। সে সত্য স্বীকার করতে অস্বীকার করে। এই মুহূর্তে দাঁড়িয়ে সে বাচ্চার মা হতে চায় না। নিজের মন ভালো করতে সে ড্রিঙ্ক করে পাগলের মতো উড়াধুরা নাচে, এমনকি তার পুরনো বিউটি কম্পিটিশনের ড্রেসও পরে। এরপর খালি পড়ে থাকা সুইমিং পুলে এসে এলিস নাচতে থাকে। এক সময় সে তার যন্ত্রণা প্রকাশ করে। এলিসের সেই সময়ের কথা মনে পড়ে যখন এলিসের মা তাকে জোর করে বিভিন্ন বিউটি কম্পিটিশনে নামাতেন। যখন এলিসের সামান্য ওজন বেড়ে যেত, এটা নিয়েও তার মা তাকে অপমান করতেন। তিনি এলিসকে খাবার খোঁটাও দিতেন, আরও অনেক বাজে বাজে কথা বলতেন। এগুলোর কারণেই একটা সময় এলিস ডিপ্রেশনে চলে গেছিল। সে তার দুঃখ কষ্ট ভুলতে চার্লিকে ফোন করে জানায় যে সে এখন এই বাড়িতে ভালো নেই। এখনো সে সেই কথাগুলোই শুনতে পায় যা সে বহু বছর আগে ছেড়ে চলে গেছিল। এলিস চার্লিকে জানায় যে সে প্রেগনেন্ট। এলিস যখন চার্লিকে এসব কথা বলছিল, তখন সুইমিং পুলের শেডের উপরে এক অদ্ভুত জন্তুর ছায়া দেখা যায়। চার্লি এলিসের কথা শুনে খুব খুশি হয়ে বলে, আমি এখনই ফ্লাইট ধরে তোমার কাছে চলে আসব। কিন্তু এরই মাঝে হুট করে কল কেটে যায়। হঠাৎ এলিস আবারও জঙ্গলের মধ্যে সে ছুটোছুটির শব্দ শুনে। জঙ্গলের দিকে গেলে অবশেষে অন্ধকারের মধ্যে সে প্রাণীটাকে দেখতে পায়। সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। প্রচণ্ড ভয়ে ভয়ে সে ঘরে ফিরে আসে।
এলিস বাড়ির ভেতর ঢুকে দেখে টিভিতে তার মায়ের রেকর্ড করা আগের ক্যাসেটগুলো প্লে হয়ে আছে, যেখানে এলিসের মা জোর করে তাকে দিয়ে মডেলিং করাচ্ছেন। ভিডিওতে 17 বছর বয়সী এলিসকে অপমান করতে দেখা যায়, এমনকি এলিসের পেট ছোট দেখানোর জন্য তার মা তার পেটে টেপ পেঁচিয়ে দিতেন। এসব দেখে এলিস মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর সে বাথরুমে যায় তার মনটা শান্ত করার জন্য, কিন্তু সে জানতে পারে যে তার মায়ের কাছে বন্য প্রাণীদের শান্ত করার জন্য কিছু ওষুধ আছে। এলিস অবাক হয় এটা ভেবে যে তার মায়ের কেন এসবের প্রয়োজন ছিল। রাতে এলিস তার হাতে ফোনটা নিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে জন্তুটা এলিসের ফোনটা নিয়ে পালিয়ে যায়। ঘুম থেকে উঠে এলিস তার ফোনটা খুঁজে পায় না। কিছুক্ষণ পর কার রিটেল কোম্পানির একজন লোক বাড়ির বাইরে এসে এলিসের কারের লকটা খুলে দেয়, কিন্তু সে নিচে গিয়ে দেখে বাড়ির মেইন দরজা বন্ধ। তাই সে চাইলেও বাড়ির বাইরে যেতে পারে না। ঘরের সব দরজা জানালা অটো লক হতে শুরু করে। এদিকে এলিস কোথাও তার ফোনটা খুঁজে পাচ্ছে না। সে গোটা বাড়ি তন্ন তন্ন করে তার ফোনটা খোঁজে। ঠিক তখনই সে তার ফোনের আওয়াজ শুনতে পায়। শব্দটা বেজমেন্ট থেকে আসছে। সে একটা ছোট দরজা দিয়ে বেজমেন্টে আসে এবং তার ফোনের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে যেই না সে ফোনটা হাতে নেয় তখনই ওই জন্তুটা হঠাৎ তার উপরে অ্যাটাক করে বসে। ভয়ে এলিসে এক দৌড়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা এক বিশাল গাছের সাথে ধাক্কা খায়। সে কোনোভাবে দৌড়ে কাটার বেড়া পার হতে সক্ষম হয়, কিন্তু তার হাতে আঘাত লাগে। তারপর হঠাৎ সে আবারও ইউটিউবার ছেলেটার ড্রোন উঠতে দেখে এবং ছেলেটা তাকে আবারও চিৎকার করে বলে, তোমার মুখ ঢাকো। এরপর ছেলেটা পালাতে থাকে। ঘটনার সত্যতা জানতে সে ছেলেটার পিছু করতে থাকে। আর তখনই জঙ্গলে সে দেখতে পায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। কিছু দূর যাওয়ার পর সে এক বেজমেন্টের মতো জায়গায় পৌঁছায়। বেজমেন্টের উপর কাঠের দরজা লাগানো। এটার নিচ থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এলিস বুঝতে পারে নিশ্চয়ই বাচ্চাটা বিপদে পড়েছে। এ কারণে সে বেজমেন্টের দরজা খুলে ভেতরের সিঁড়ি বেয়ে নিচে প্রবেশ করে, কিন্তু ভিতরে ঢুকে সে বুঝতে পারে যে এটি কেবল একটি ফাঁদ, কারণ শব্দটা কাছে থাকা একটা ওয়াকি টকি থেকে আসছে। এরপর হঠাৎ ইউটিউবার ছেলেটা তার পেছনে গিয়ে বেজমেন্টের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। আর এলিস তার হাতে থাকা ওয়াকি টকিতে শুনতে পায় ছেলেটা বলছে, ভয় পেও না, আমি তোমাকে এখানে সুরক্ষিত রাখার জন্যই বন্ধ করেছি। আসলে বেজমেন্টটা এই ছেলেটার সিক্রেট রুম, যেখানে সে তার রিসার্চের কাজ করত। এখানে এলিস অনেক প্রমাণ দেখতে পায়। এলিস দেখতে পায় ওই জন্তুটা এখন অবধি যাদেরকেই মেরেছে সবার চেহারা খুবলে তাদেরকে মেরেছে। এসব কিছু চেক করার মাঝেই হঠাৎ সিসি ক্যামেরার ফুটেজে এলিস দেখে তার বিএফ চার্লি তার বাড়িতে এসেছে আর বাড়ির দরজা কেউ যেন খুলে দিয়েছে। কিন্তু কে কে আছে এই বাড়ির মধ্যে? হঠাৎ বেজমেন্টে লাগানো সাউন্ড সিস্টেম বেজে ওঠে। এলিস ইউটিউবার ছেলেটাকে রিকোয়েস্ট করে যেন সে এবার পুলিশকে ডাকে, কারণ এলিস খুব ভালোভাবে বুঝতে পারে চার্লি ওই বাড়িতে বিপদে পড়েছে। তখন ইউটিউবার ছেলেটা এলিসকে উদ্দেশ্য করে বলে, আমার নাইট ভিশন ক্যামেরা নিয়ে তুমি বাড়িতে যাবে আর ওই জন্তুটার ভিডিও রেকর্ড করবে। যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি পুলিশকে ডাকবো। এলিস এতে সম্মতি জানিয়ে দেয় এবং বলে যে পুলিশকে খবর দিতে। এরপর এলিস বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু কোনো লাভ হয় না। এলিস বাড়িতে এসে দেখে ওই জন্তুটা একইভাবে চার্লিকেও মেরে ফেলেছে আর চার্লির মুখটাও একইভাবে ক্ষতবিক্ষত করা। এসব দেখে এলিস আর নিজেকে সামলাতে পারে না। অনেক ভেঙে পড়ে সে, মাটিতে বসে পড়ে। তার চোখে চার্লিকে হারানোর বেদনা, চোখ দিয়ে পানি পড়ছে তার, কারণ চার্লিকে যে সে অনেক ভালোবাসত। এত কিছুর মাঝে ঠিক তখনই ওয়াকি টকিতে ইউটিউবার ছেলেটা আবারও বলে, চেহারা দেখিও না এবং টর্চ জ্বালিও না আর ওই জন্তুটার চোখের দিকে তাকিও না। অসহায় এলিস এবার নাইট ভিশন ক্যামেরা নিয়ে পুরো ঘরে জন্তুটাকে খুঁজতে থাকে। তখন হঠাৎ উপরের একটা দরজা নিজে নিজেই খুলে যায়, কিন্তু এলিস সাহস করে না সেখানে যাওয়ার। এলিস ওই জানোয়ারের গোঙানোর আওয়াজ শুনতে পায়, কিন্তু ঠিক ওই মুহূর্তে ক্যামেরার ব্যাটারি লো হয়ে যায়। এটা দেখে এলিস বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু সব দরজা অলরেডি লকড। অন্ধকারে ওই জানোয়ারটা এবার সরাসরি এলিসের কাছে একটা পুরনো ভিডিও টেপ নিয়ে আসে, যেন সে ওই ভিডিওটা এলিসকে দেখাতে চায়। এলিস কিছুই বুঝে উঠতে পারে না, কারণ তার ক্যামেরায় ইতিমধ্যেই চার্জ শেষ হয়ে অফ হয়ে গেছে। এ কারণে সে তার হাতে থাকা টর্চটা অন করে আর সে ভুলে যায় যে ইউটিউবার ছেলেটা তাকে আগেই সাবধান করেছিল টর্চ না জ্বালানোর জন্য। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটা তার ওপরে অ্যাটাক করে বসে। জন্তুটা এলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে,
তার মুখটা খুবলে উঠাতেই যাবে। একেবারে তার মুখের কাছাকাছি আসার পর এলিস একটা মিউজিক্যাল খেলনার শব্দ শুনতে পায়, আর এটিও শুনতে পায় প্রাণীটা তাকে বলছে আদার। এই আদারের মানে কি তা এলিস বোঝে না। এরই মধ্যে জন্তুটা তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু এর আগেই পুলিশ এসে এলিসকে বাঁচিয়ে ফেলে, কারণ ইউটিউবার অলরেডি পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ প্রাণীটাকে শেল্টারে পাঠিয়ে দেয়। পরদিন সকালে এলিসের তার মায়ের একটা কথা মনে পড়ে, যা শুরু করেছ তা শেষ করতেই হবে। তাই এলিস তাকে দেওয়া ভিডিও ক্যাসেটগুলো দেখতে শুরু করে, যেখানে তার সামনে একটা সত্য বের হয়ে আসে। এলিসের তখন সব বিষয় মাথায় আসতে থাকে। আসলে সে মোটা ছিল না, সে তার 17 বছর বয়সের ভিডিওতে প্রেগনেন্ট ছিল, আর এই কারণেই তার বাড়তি পেট কম দেখানোর জন্য তার মা তার পেটে টেপ বেঁধে দিতেন, যাতে করে সে প্রেগনেন্ট এটা বোঝা না যায়। সে মোটা ছিল না কখনোই। ওই সময় তার মা তাকে বিউটি কন্টেস্টে পাঠানোর জন্য জোর দিতে থাকেন। তার মায়ের এই নির্যাতন আর তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে অজ্ঞান অবস্থায় সে তার বাচ্চা জন্ম দিয়ে দেয়, আর মাথায় আঘাত লাগার কারণে সে ওই মেমোরিটা পুরোপুরি ভুলে যায়, আর তার বাচ্চাকে তার মা কোথাও লুকিয়ে ফেলে। এ কারণে জ্ঞান ফেরার পর সে জানতে পারে না বা মনেও করতে পারে না যে সে এক বাচ্চার জন্ম দিয়েছে। ভিডিওর এই বিষয়গুলো দেখে এলিসের অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সিন শিফট হলে আমরা দেখতে পাই ওই ইউটিউবার চুপিসারে ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে লাইভ শুরু করে। লাইভে সে তার সাবস্ক্রাইবারদের দেখায় যে সে একটি ছোট বক্সের মতো রুমে আছে, যে রুমে ঠিকভাবে বসাও কষ্ট, দাঁড়ানো তো অনেক বড় বিষয়। ছোট্ট আর অন্ধকার এই রুমটিতে প্রাণীটিকে বন্দি করে রাখা হয়েছিল। ইউটিউবার ছেলেটা লাইভে গিয়ে তার সাবস্ক্রাইবারদেরকে দেখায় যে কিভাবে ওই প্রাণীটাকে এত বছর ধরে এই ছোট্ট জায়গায় বন্দি রেখেছিল, আর এতেই রাগে ক্ষোভে সে মানুষকে মারতে শুরু করে। কিভাবে কষ্ট দেওয়া হয়েছিল সেই প্রাণীটাকে। ইউটিউবার এও বলে যে সে ঠিকই জানতো এই রহস্য, এতদিনে সে এই রহস্য খুঁজে বের করেছে। এরপর অ্যালিসকে দেখা যায় যে সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে। হঠাৎ চারিদিকে ফায়ার অ্যালার্মের আওয়াজ বাজতে শুরু করে। এলিস ভাবলো হয়তো কোথাও আগুন লেগেছে, তাই সে রুম থেকে দ্রুত বের হয়ে যায়। বের হয়ে সে দেখতে পায় যে হসপিটালে ফায়ার অ্যালার্মের শব্দে সবাই ছুটোছুটি করছে। সেও অন্যদের মতো বের হয়ে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে বাথরুমের এক সাইডে এসে পড়ে। সেখানে এসে সে আবার ওই মিউজিক্যাল খেলনার আওয়াজ শুনতে পায়, যে শব্দটা সে আগেও শুনেছিল যখন প্রাণীটা তার মুখের কাছে এসে বলেছিল আদার। তখন কিন্তু এই সাউন্ডটাই চলছিল। এলিস এই সাউন্ডটা শুনেই বুঝতে পারে প্রাণীটা এখানেই আছে, তার আশপাশেই কোথাও আছে। কিন্তু কোনো এক অজানা কারণে এবার সে আর ভয় পায় না, বরং সে খুঁজতে শুরু করে সাউন্ডের উৎস। ভয়ে ভয়ে নাকি উৎসাহে সে এদিক সেদিক সব জায়গায় খুঁজতে থাকে। আর ঠিক তখনই একটা বাথরুমের দরজার নিচে সে খেলনাটা খুঁজে পায়, যে খেলনার বক্সটা থেকেই সাউন্ডটা আসছিল। খেলনাটা হাতে নিয়ে সে দেখতে পায় সেখানে কিবোর্ডের মতো অক্ষর বসানো আছে, আর একটা স্ক্রিনও আছে। খেলনাটিতে সেই স্ক্রিনে লেখা আছে আদার। তবে কিছু বুঝতে না পেরে আরো কিছুক্ষণ এলিস অক্ষরগুলোর দিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করে যে সব অক্ষরগুলো থাকলেও এম অক্ষরটা কিবোর্ডে নেই। কিছুক্ষণ খেলনার দিকে তাকিয়ে থেকে এলিস এবার বুঝতে পারে যে সেখানে মাদার লেখার কথা, আদার নয়, মাদার, যার মানে হচ্ছে মা। প্রাণীটা তার কানের কাছে মাদার বলতে চেয়েছিল। আর এইভাবে তার মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। গল্পের এই পর্যায়ে মুভির আসল রহস্য বেরিয়ে আসে। এখানে এলিসের সাথে সাথে আমরা দর্শকরাও অনেক কিছুই বুঝতে পারি। এলিসের এখন এই বিষয় মাথায় আসে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রথমবার ডেট করায় সে টিনেজেই প্রেগনেন্ট হয়ে গেছিল। এ কারণে তার মা তার প্রতি এত বেশি স্ট্রিক্ট হয়ে গেছিল। বিউটি কন্টেস্টে পাঠানোর জন্য রীতিমতো তিনি এলিসের উপর মানসিক টর্চার করতে শুরু করেন। আর মায়ের নির্যাতন এত বেড়ে যায় যে ডেলিভারির পর সে একেবারে সবকিছু ভুলে যায়, কারণ সে মাথায় আঘাত পেয়েছিল। এ কারণে বাচ্চা ডেলিভারির কোনো কিছুই তার মনে নেই। আর এই মুহূর্তে সে সেটা উপলব্ধি করতে পারে যে এই প্রাণীটা আর কেউ নয়, বরং তার নিজের ছেলে। এটা ভাবতেই যে এলিসের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। গল্পের শেষ সিনে আমরা দেখতে পাই এলিসের পিছনে প্রাণীটা নিজের কুৎসিত মুখোশটা খুলে, আর ছেলেটা যেন বলে ওঠে, দেখো মা, তোমার মা আমার কি অবস্থা করেছে।
এই মুভিটা আমাদের একটা মেসেজ দেয়। কখনো কখনো সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়গুলো লুকিয়ে থাকে আমাদের নিজেদের পরিবারের ভেতর, আর সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন সাহস এবং আত্ম আবিষ্কারের শক্তি। আজকের গল্পটা আপনার কাছে কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না। এমন আরো মুভির গল্প দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।